আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন সবাই? যারা জয়েন করেছেন একটু আওয়াজ দিবেন। আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু বলেন। যারা জয়েন করেছেন কথা ক্লিয়ার আছে? আমরা ক্লাস শুরু করে দিতে পারবো নাকি? ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। যারা আসার তারা আসবে আস্তে ধীরে। স্ক্রিন দেখা যাচ্ছে? ঠিক আছে। আমরা সিএসএস এর ফাইলগুলো একটু এডিটরে ওপেন করে নিচ্ছি। যারা নতুন যদি কেউ জয়েন করে থাকেন তাহলে কিন্তু আপনাকে আগের ক্লাসগুলো দেখে আসতে হবে, হ্যাঁ, তাহলে কিন্তু বুঝবেন। এবং আমরা প্রতিটা ক্লাসের যে আগের যে ইয়াগুলো সেগুলো কিন্তু প্রতিটা ক্লাসে নতুন করে বলার সুযোগ নাই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আগের কোড, এগুলো আমরা কেটে দিচ্ছি। আমরা গত ক্লাসটা 6, আজকেরটা হচ্ছে 7। হচ্ছে আমাদের স্ট্রাকচার। ব্রাউজারে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের তেমন কিছু নাই। এবার আসি আমরা আজকে 7, এখানে আমরা লিখি এটা হচ্ছে যে আজকে যেটা করবো সেটা টেক্সট স্টাইল। ট্যাক্সের অনেকগুলো স্টাইল আছে, যে স্টাইলগুলো আমরা সিএসএস দিয়ে করব। এর জন্য আমরা এখানে এইচটিএমএল ফাইলে একটা ধরেন ফার্স্ট একটা বি ট্যাগ নিই, বি কে ক্লোজ করব। এর মাঝখানে ধরেন লিখলাম W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ। আচ্ছা, এটা আউটপুট হচ্ছে এটাকে আমরা একটু জুম করি। এবার এটার সাথে আমাদের স্টাইল ফাইলের অলরেডি লিংক আছে। আমরা যদি এইচটিএমএল ফাইলের কোনো ট্যাগকে যদি এখানে টার্গেট করি তাহলে আমরা জানি যে জাস্ট ট্যাগকে এভাবে লিখে দিলে হয়ে যায়। এরপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর ভিতরে আমরা ধরেন ফার্স্টে কালার দিব। এভাবে যদি কালার শুধু কালারটা লিখি, কালার কোলন ব্লু, ব্লুটা হচ্ছে ভ্যালু, হ্যাঁ, কালারটা হচ্ছে প্রপার্টি, জাস্ট কালারটা এখানে ব্লু হবে। এটা একটা, এই যে জাস্ট কালার লিখলে এটা হচ্ছে ট্যাক্সের কালার, ঠিক আছে? এখানে আমরা আরেকটা কালার, যেটা ব্যাকগ্রাউন্ড প্রপার্টি যখন আমরা কাজ করেছিলাম তখন দেখেছি ব্যাকগ্রাউন্ড কালার, এটা ধরেন রেড দিলাম, ধরেন যেটা রেড দিলাম। তাহলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বলতে এই যে লাইনে লেখাটা আছে এর পিছনে, এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা এভাবে হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে আপনি কালারটা দিতে হবে। ব্যাকগ্রাউন্ড যেহেতু রেড দিয়েছি, ধরেন এটা আমরা হোয়াইট দিতে পারি ধরেন। হ্যাঁ, কালারটা যদি হোয়াইট দিই, এখন দেখবেন যে আর কালারটা টেক্সটের কালারটা এখানে হোয়াইট, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে এখানে রেড। এখানে আরেকটা জিনিস আছে, যদি আমরা কালারটা না দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ড দিই দেখবেন যে এখন কি হয় দেখেন। একটু সেভ করি, কাজ করছে না। আচ্ছা, যাই হোক, ব্যাকগ্রাউন্ড দিলে এটা আসছে, কালার দিলেও আসছে। তো এখানে তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন যে কালার দিলে টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলে পিছনে ব্যাকগ্রাউন্ডের কালার। আচ্ছা, এবার আসেন আমরা টেক্সট ডেকোরেশন নামের একটা প্রপার্টি আছে, সেগুলো দেখবো। টেক্সট ডেকোরেশন, এই প্রপার্টিতে আমরা বেশ কিছু কাজ করতে পারি। আন্ডারলাইন আছে, যেমন আন্ডারলাইন, এটা যদি আন্ডারলাইন দিয়ে দিই আমরা তাহলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। হ্যাঁ, আমরা ব্যাকগ্রাউন্ডটা তুলে দিই আপাতত, ধরেন জাস্ট জানার জন্য দিলাম, তাহলে সহজে দেখতে পাবো। কালারটা রেড করে দিই ধরেন, দেখেন নিচে কিন্তু এখন কি আন্ডারলাইন আসছে। হ্যাঁ, তারপর আমরা চাইলে এখানে আন্ডারলাইনের জায়গায় ধরেন ওভারলাইন করে দিতে পারি।
ওভারলাইন, আন্ডারলাইন, ওভারলাইন। ওভারলাইনটা হচ্ছে উপরে। এখানে আমরা আন্ডারলাইনটা চাইলে যারা কেউ যদি পরে জয়েন করে থাকেন তাকে কিন্তু ভিডিওটা আবার দেখতে হবে, গ্রুপে লিংক থাকবে, আপনারা পরে দেখে নেবেন, ঠিক আছে। আর একটা কথা বলি, ক্লাসে মানে আপনারা ক্লাস করার সময় প্র্যাকটিসটা করবেন না। কেউ যদি কম্পিউটার নিয়ে বসেন তাও কিন্তু ক্লাস করার সময় এটা করবেন না, প্র্যাকটিস করবেন না, প্র্যাকটিসটা পরে আবার দেখে করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে টেক্সট ডেকোরেশন প্রপার্টি ওভারলাইন। ওভারলাইন মানে হচ্ছে কি উপরে, হ্যাঁ, লেখার উপরে। আমরা কিন্তু এখানে নরমালি যদি এই জায়গায় ধরেন আমি এখানে এটাকে কপি করলাম, এখানে একটা দিলাম ধরেন আই। এটা আমরা ফার্স্টে দেখেছি প্রথম দ্বিতীয় ক্লাসে। আই ট্যাগ দিয়ে চাইলে আমরা কি করতে পারি, একটা আন্ডারলাইন এভাবে, আই ট্যাগ না, এটা হবে ইউ ট্যাগ। আই হচ্ছে ইটালিক, ঠিক আছে, আমি আই পড়ে গেছে। আচ্ছা, তাহলে এটা দেখেন, একটা বিআর দিই, কেউ একজন মনে হয় জয়েন করতে চাচ্ছে নাকি। তাহলে এখানে যদি একটা বিআর দিই, বিআরটা হচ্ছে একটা এমটি ট্যাগ। এটা শুরু দিতে পারেন, এখানে শেষে দিতে পারেন, মানে এখানে যেটা যেখানে থাকবে তারপর থেকে সেটা দ্বিতীয় লাইনে চলে যাবে, ঠিক আছে। এটা দেখেন দ্বিতীয় লাইনে চলে গেছে। তাহলে আমরা এখানে জিনিসটা দেখেন, আমরা আন্ডারলাইনটা করতে পেরেছি ইউ ট্যাগ দিয়ে, ঠিক আছে, ইউ ট্যাগ দিয়ে এখানে এইচটিএমএল এ। বাট আমরা এখানে যদি এইভাবে আন্ডারলাইন না করে থাকি, সিএসএস দিয়ে এখানে চাইলে আমরা বি কে এখানে টার্গেট করে এখানে আন্ডারলাইনটা আমরা চাইলে করে দিতে পারি, ঠিক আছে। এভাবে আন্ডারলাইন যখন আমরা দিব টেক্সট ডেকোরেশনের ভ্যালু হিসেবে, তখন সেটাও আন্ডারলাইন হবে। আবার এখানে যদি আমরা ওভারলাইন এখন যেটা দেখিয়েছিলাম ওভারলাইন, সেটা হচ্ছে উপরে। এটা কিন্তু আপনি আবার এইচটিএমএল দিয়ে করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে লাইন থ্রু আছে, এখানে ধরেন লাইন লাইন থ্রু, এটা হচ্ছে মাঝ বরাবর কাটা। এটা আমরা দেখেছি এইচটিএমএল এ কিভাবে দেখেছি। এটা যদি আমরা ধরেন যে এখানে ধরেন আমরা এটা বাদ দিলাম, এখানে নাই, তাহলে এটাকে আমরা ভিন্নভাবে দেখেছি। এটা হচ্ছে ডেল দিয়ে বা এস দিয়ে, রাখি এস দিয়ে দেখেছি, অথবা ডেল দিয়ে, জাস্ট দুটোটা এস। এইচটিএমএল এ যদি এস ট্যাগ ব্যবহার করি তাও কিন্তু এটা কি মাঝ বরাবর কাটা যাবে, হ্যাঁ। আর যদি এখানে যদি আমরা ডেল দিই, ডেল ট্যাগ, তাও কিন্তু মাঝ বরাবর কাটা। এগুলো আমরা প্রথম লাইনে দেখেছি, একটু জাস্ট রিভিশন দিচ্ছি মাথায় থাকার জন্য, ঠিক আছে। এটা একই। তারপরে এখানে স্ট্রাইক ট্যাগ আছে, এগুলো একই কাজ, আমরা ট্যাগ দিয়ে এভাবে করতে পারি। আর এখানে মাঝ বরাবর কাটা নাই, কিন্তু আমরা চাইলে এই বি ট্যাগ, তো এখানে বি ট্যাগের আউটপুট হচ্ছে অন্যরকম। তাহলে এখানে বি ট্যাগ মানে বোল্ড, সেখানে আমরা চাইলে কি করতে পারি, আমরা কালার, একটা কি এই লাইন থ্রু। তাইলে আমরা টেক্সট ডেকোরেশন কি কি দেখেছি, একটা হচ্ছে আন্ডারলাইন, আর একটা হচ্ছে মানে এটা ভ্যালু গুলো মনে রাখতে হবে আপনারা, হ্যাঁ। টেক্সট ডেকোরেশনের ভ্যালু গুলো আন্ডারলাইন, ওভারলাইন, আর একটা হচ্ছে লাইন থ্রু। এই জিনিসগুলো স্পেস মানে যে স্পেলিং গুলো কিন্তু এত মনে রাখতে হবে না, এগুলো আপনি যখন নোটপ্যাডে করবেন কোনো, এর চাইতে আরো যেগুলো ইন্টেলিজেন্ট যে ইয়াগুলো আছে, এডিটর গুলো আছে, সেগুলো তো আরো সহজ, হ্যাঁ। জাস্ট এভাবে লিখি, আমরা যখন লিখবো লাইন, তাহলে কিন্তু নিচে দেখা যাচ্ছে, আপনি চাইলে এভাবে করে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এগুলো এত মনে রাখতে হবে না, মনে রাখতে পারলে ভালো, সমস্যা নেই। জাস্ট লাইন থ্রু এবার এটা মনে রাখলে হচ্ছে। তাহলে লাইন থ্রু মানে হচ্ছে মাঝ বরাবর কাটা, আর ওভারলাইন মানে উপরে, আন্ডারলাইন মানে নিচে। একটা টেক্সট ডেকোরেশন নান আছে, একটা নান। নানটা এখানে দেখবেন যে এখানে তেমন কোনো কাজ নেই। নানটা যদি আমরা দেখতে যাই, তাহলে ধরেন এখানে আমি আরেকটা ট্যাগ নিই, ধরেন এ ট্যাগ আছে একটা, অ্যাঙ্কর ট্যাগ দেখেছি আমরা, একটা পেজের সাথে আরেকটা পেজকে যখন আমরা এখানে একটা বিআর দিই নিচে থাকার জন্য, বিআর, একটা পেজকে আরেকটা পেজের সাথে লিংক করার সময় আমরা অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করি, এটা, ঠিক আছে। তো এটার সাথে যখন আপনি এইচ আর এফ এই অ্যাট্রিবিউটটা ইউজ করবেন, তখন দেখবেন যে অ্যাঙ্কর ট্যাগের সাথে এটা সাধারণত ইউজ হয়, এটা ছাড়া অ্যাঙ্কর ট্যাগ ইউজ হয় না। তখন দেখবেন যে একটা আন্ডারলাইন আসছে, বাট আমরা এখানে ট্যাগের সাথে এটা অটোমেটিক্যালি আছে আর কি, হ্যাঁ, এইচটিএমএল আছে। তো আমরা চাইলে সেটা এখানে সিএসএস দিয়ে কি করতে পারি, নান করে দিতে পারি। এখন যদি আমি এখানে নান, এখানে ধরেন এটা লাইন থ্রুটা থাকুক, এটা হচ্ছে বি এর, আমরা একে আবার টার্গেট করব। তাহলে ট্যাগ যেহেতু এটা যেহেতু ট্যাগ, তাহলে আমরা জাস্ট এ লিখে দিলে হচ্ছে। এখানে আমরা টেক্সট ডেকোরেশন কি করব,
টেক্সট ডেকোরেশন নান করব, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে এর কাজ করেছি, এখানে চাইলে আমরা এ করে দিলে একই কাজ হইতো, বাট আলাদা করে কল করেছি আর কি। তাহলে এখন দেখবেন যে এটা চলে গেছে, নিচের নিচে যেটা আন্ডারলাইন ছিল, হ্যাঁ এটা চলে গেছে। ব্যাপারটা বোঝা আসছে আশা করি। তার মানে আমরা টেক্সট ডেকোরেশন নান, লাইন থ্রো এবং আন্ডারলাইন ওভারলাইন এগুলো বুঝতে পেরেছি। শোনা যাচ্ছে? যারা ক্লাসে আছেন শুনতে পাচ্ছেন তো সবাই? মাঝে মাঝে একটু আওয়াজ দিয়ে কথা বললে আমি যখন বলি যে আসলে শুনতে পাচ্ছেন কিনা এগুলো, কারণ আমি তো মানে চুপচাপ ক্লাস হচ্ছে এরকম মনে হচ্ছে অনেক সময়। ঠিক আছে। তাইলে আমরা অলরেডি দু একটা প্রপার্টি দেখেছি, এবার আসেন আমরা একটা লেখা, এটা বাদ দিই, এটাও আমাদের দেখা হয়ে গেছে। কালারটা আছে জাস্ট এখানে, দেখবেন যে আমরা এভাবে লিখেছি প্রতিটা, এটা প্রতিটা হচ্ছে যে লেখাটা প্রতিটা অক্ষর বড়, আমি প্রতিটা অক্ষর ছোট হিসেবে লিখি ধরেন, এরকম আমরা সাধারণত লিখি। ধরেন যে এটা এভাবে আছে আর কি, নর্মালি একটা প্যারাগ্রাফ লিখলে আপনি এভাবে প্রতিটা লাইনের হয়তো দেখা যাচ্ছে মানে প্রত্যেকটা অক্ষর গুলো এভাবেই থাকে। আচ্ছা একটা একটা প্যারাগ্রাফ আমি নিয়ে আসি, আমি যেন তাহলে সহজ হবে বিষয়টা। কতগুলো লেখা নিয়ে আসি বেশ করে, এখান থেকে কতগুলো লেখা নিয়ে আসলাম। এটা লিখলাম, এটাকে আমরা বি ট্যাগও দিতে পারি, পি ট্যাগও দিতে পারি, যে কোনো ট্যাগ হয় সমস্যা নাই। বি ট্যাগ দিয়ে দেখলাম, পি ট্যাগ, এটা প্যারাটাকে আমরা সাধারণত পি ট্যাগ ইউজ করি, ঠিক আছে। ধরেন এটা একটা প্যারা, হ্যাঁ। এবার আসেন এখানে দেখবেন যে এক এক প্রথমটা বড় হাতের আছে, এগুলো ছোট হাতের, আবার এখানে ডটের পরে বড় হাতের, এটা গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী আসছে। কিন্তু আপনি চাইলে এখানে কিছু ডিজাইন করতে পারবেন। আপনার ইচ্ছা হচ্ছে ধরেন এই প্যারাতে প্রত্যেকটা ওয়ার্ড বড় হাতের হবে, হ্যাঁ, অথবা সবগুলো লেটার বড় হাতের হবে, আবার সবগুলো লেটার ছোট হাতের হবে, এগুলো এগুলো করতে পারবো আমরা। তো আমরা যদি পি কে এখানে, তার যেহেতু আমরা ট্যাগ এখানে চেঞ্জ করে দিয়েছি, এটা পি ট্যাগ, তাহলে এখানে পি করে দিতে হবে। কালারটা আছে, ধরেন আমরা এটাকে এখন, এটা একটা আছে সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, এটা হচ্ছে আরেকটা প্রপার্টি, ঠিক আছে। এটাতে আমরা ভ্যালু ইউজ করতে পারি, ধরেন আপার, আপার কেস নিচে আছে, এই আপার কেস লিখলে এটা চলে আসবে। তাহলে ট্রান্সফর্ম যদি আপার কেস লিখি, সাধারণত এটা কিভাবে আছে, এটা বড় আছে মানে ডটের পরের গুলো বড় আছে আর কি, হ্যাঁ, বাদ বাকি গুলো ছোট। আমি যদি এখন রিলোড দিই দেখতে পাবেন যে সবগুলো বড় হাতে রয়ে গেছে। এটা অনেক সময় প্যারার ক্ষেত্রে না, হয়তো দু একটা লাইন লেখার ক্ষেত্রে অনেক সময় হিডিং টাইপের কোন একটা লেখা লিখছেন আপনি, সেটাকে সবগুলো বড় হাতের হিসেবে করে দিয়েছেন, সেটা করতে হয়। এটা হচ্ছে আপার কেস। তখন আমি চাইলে এটাকে লোয়ার কেস করে দিতে পারবো, সবগুলো ছোট হাতের করে দিতে পারবো, ঠিক আছে, লোয়ার কেস, এটা করে দিলাম। টেক্সট ট্রান্সফর্ম, এটা হ্যাঁ সবগুলো ছোট হাতের হয়ে গেছে, এখানে কোনোটা কি নেই, বড় হাতের নাই। তারপর হচ্ছে এখানে ওই যেটা বলছিলাম যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা বড় হাতের হবে, তাহলে এটাকে এখানে করবেন ক্যাপিটালাইজ, ঠিক আছে, ক্যাপিটালাইজ। ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্মের ভ্যালু হচ্ছে ক্যাপিটালাইজ। এখন দেখবেন যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। এইভাবে চাইলে আমরা প্যারাগ্রাফের কিছু জিনিস চেঞ্জ করতে পারি। এখানে অনেক সময় আমরা প্যারাগ্রাফ লিখতে গেলে এই যে প্রথম লাইনটা একটু ডানে করে লিখি, এই ধরনের একটা প্রপার্টি আছে, এটা হচ্ছে টেক্সট ইনডেন্ট, ইনডেন্ট, টেক্সট ইনডেন্ট। এটা ধরেন আপনি ধরেন 5 পিক্সেল দিলেন, এটা পিক্সেল হিসেবে ইউজ হয়। তাহলে জায়গাটা এখন যদি টেক্সট ইনডেন্ট যদি আমরা 5 পিক্সেল দিই, রিলোড দিবেন, দেখবেন যে এই যে একটু এটা আর একটু বাড়াই দিই, তাহলে বুঝতে পারবেন। ধরেন 30 পিক্সেল দিলাম, টেক্সট ইনডেন্ট, দেখবেন যে এটা এই যে প্রথম যেটা শুরু হচ্ছে একটু ডানে হয়ে শুরু হচ্ছে, হ্যাঁ, এটা আমাদের হয় আর কি লাগে। আচ্ছা, এবার আসেন আমরা এখানে দেখবেন যে এদিকে দেখবেন যে মানে এটুকু মিল নাই, হ্যাঁ, এই জিনিসগুলো ওই যে জাস্টিফাই এগুলো করতে পারি আমরা। এটা ধরেন আমরা এটার জন্য টেক্সট অ্যালাইন আছে, টেক্সট অ্যালাইন, এখানে আমরা এখানে লেখাটাকে একটু ছোট করি, তাইলে বুঝতে পারবেন সহজে আরো। ধরেন প্রথমবার এতটুকু করি, তাহলে এখন এটা আরো ছোট করি, ধরেন এতটুকু আছে, এটা আছে এতটুকু, হ্যাঁ। এখন আমরা এটাকে চাইলে টেক্সট ইনডেন্টটা বাদ দিই,
এটা প্যারাগ্রাফ বেশি লেখা থাকলে তখন দিতে পারি, ইউজ করতে পারবে। এখানে আমরা ধরেন এটাকে, এটা বাই ডিফল্ট ভাবে লেফটে আছে, হ্যাঁ আমরা চাইলে এটাকে টেক্সট অ্যালাইন রাইট করে দিতে পারি, ঠিক আছে। এখন দেখবেন যে এটা ডানে চলে গেছে, হ্যাঁ এভাবে ডানে দিতে পারবেন, এখানে সেন্টার দিতে পারবেন, তাহলে এটা ঠিক মাঝখানে আসবে। এটা হচ্ছে টেক্সট অ্যালাইন প্রপার্টি, ঠিক আছে। এখন এখানে যদি এই আমি আবার প্যারাগ্রাফটা নিয়ে আসি, ধরেন এভাবে লম্বা একটা প্যারাগ্রাফ লিখলেন, এই যে এই জায়গায় দিলাম, এই জায়গায় দেখবেন এটা সেন্টারে আছে, এই জন্য হ্যাঁ সেন্টারটা বাদ দিই, কেউ জয়েন করতে চাচ্ছে, সেন্টারটা ধরেন বাদ দিলাম, হ্যাঁ আচ্ছা। বাম দিকে দেখবেন যে বাই ডিফল্ট ভাবে এভাবে সোজা থাকে সাধারণত কোনো প্যারাগ্রাফ লিখলে, কিন্তু ডান দিকে সোজা থাকে না, হ্যাঁ তখন এটা একটা মানে সুন্দর লাগে না, তখন আপনি এখানে একটা ভ্যালু ইউজ করতে পারেন জাস্টিফাই, ঠিক আছে। এটা যখন ইউজ করবেন প্যারাগ্রাফের ক্ষেত্রে, তখন দেখবেন যে এই বিভিন্ন মানে ভিতরে একটু জায়গা নিয়ে, মানে লেখার মাঝখানে মাঝখানে একটু জায়গা বড় করে এটা কি হয়ে যায়, দুপাশে সমান হয়ে যায়, জাস্টিফাই, এটা দেখতে সুন্দর লাগে আর কি। তাহলে আমরা টেক্সট অ্যালাইনের যে জিনিস দেখেছি কি কি, লেফট বাই ডিফল্ট লেফট লিখতে পারেন, এটা বাই ডিফল্ট ভাবে নেয়। তারপর কোনো কারণে ডান সাইডে থাকলে তখন লেফটে লিখে দিবেন, হ্যাঁ লেফট লিখে দিবেন, তাহলে তখন বাম পাশে চলে যাবে। রাইট আছে, সেন্টার আছে, জাস্টিফাই আছে, এগুলো ইউজ করতে পারি। টেক্সট ট্রান্সফর্ম দেখেছি, আর এটা হচ্ছে টেক্সট ডেকোরেশনটা দেখেছি, তারপর টেক্সট ইন্ডেন্টটা দেখেছি না। আচ্ছা, এবার আমরা এখানে কিছু স্পেসিং দেখবো। ধরেন যে এখানে দেখবেন যে এই যে লেখাগুলো আছে, এগুলো মানে লেটার গুলো একটার সাথে একটা যেভাবে লাগানো আছে নরমালি, এই চাইতে একটু বাড়াই দিতে পারি, আমরা কমাই দিতে পারি। কিভাবে? এটার জন্য আমাদের লাগবে লেটার স্পেসিং। লেটার স্পেসিং এটা ধরেন 5 পিক্সেল করে দিলাম, এগুলো পিক্সেলে দিতে পারবেন। লেটার স্পেসিং যদি দিই দেখবেন যে এগুলো এভাবে হয়ে গেছে। এক্ষেত্রে প্যারাগ্রাফের জিনিসটা ব্যতিক্রম লাগে। ধরেন এটা একটা জাস্ট নরমালি একটা ধরেন যে একটা এভাবে সেন্টেন্স, নরমালি একটা সেন্টেন্স আছে ছোট করে, তখন এটা জিনিসটা এভাবে, অনেক সময় আমরা হিডিং টাইপের জিনিসগুলো এভাবে লিখি, হ্যাঁ নরমালি কিছু একটা হিন্টস লিখে দিয়েছি, তখন দেখা যাচ্ছে যে এভাবে আমরা দিয়েছি। অর্থাৎ নরমাল লেটার গুলো নরমাল যেভাবে থাকে এটা একটু বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি। এটা ধরেন আমরা একটু কমাই, তাহলে একটু সুন্দর লাগবে। এটা ধরেন যে 3 দিলাম, যার যখন যতটুকু লাগে আর কি, হ্যাঁ জাস্ট আমরা কাজগুলো দেখতেছি। তো এটা হচ্ছে লেটার স্পেসিং। লেটার স্পেসিংটা আমরা ধরেন বাদ দিলাম। এখন লেটার স্পেসিং বাদ দিলে এভাবে আসে। তো অনেক সময় এই যে মাঝখানে যে জায়গাটা আছে এগুলো হচ্ছে ওয়ার্ড স্পেসিং, এগুলো চাইলে আমরা বাড়াতে পারি, ঠিক আছে। আমরা তখন ইউজ করব ওয়ার্ড স্পেসিং। ওয়ার্ড স্পেসিং যেগুলো, এতগুলো কাজ কিন্তু আমরা নরমাল এইচটিএমএল দিয়ে করতে পারি না, ঠিক আছে, এগুলো সিএসএস দিয়ে আমাদের কাজগুলো করতে হয়। তাহলে এখন যদি আমি 5 পিক্সেল দিই, এটা এটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং, দেখবেন যে মাঝখানের জায়গাগুলো বেড়ে গেছে। এটা আর একটু দিলে তাহলে আরো সহজে বুঝতে পারবেন। 10 পিক্সেল দিলাম, তাহলে আমাদের একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড 10 পিক্সেল করে দূরে চলে গেছে, হ্যাঁ। ফন্ট সাইজ দিতে পারি আমরা, এখানে ফন্ট সাইজ আরেকটা প্রপার্টি আছে, ফন্ট সাইজ, এখানে দিতে পারি। ফন্ট সাইজটা ধরেন যে এটা প্যারাগ্রাফের ক্ষেত্রে একটু প্যারাগ্রাফ আনি, এখানে ফন্ট সাইজের সাথে আরেকটা জিনিস ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ফন্ট সাইজ, এখানে একটা জিনিস দেখেন, ওয়ার্ড স্পেসিংটা বাদ দিই, সুন্দর লাগতেছে না। এখন যখন যেটা লাগে সেটা ইউজ করবেন, আমরা আসলে কাজগুলো দেখাচ্ছি, হ্যাঁ। এটা নরমাল একটা প্যারাগ্রাফ আছে মনে করেন, তাহলে আমরা ফন্ট সাইজটা এখানে বাড়াতে পারি। ফন্ট সাইজ ধরেন যে এটা পিক্সেল দিয়ে দিলেন, ধরেন যে 20 পিক্সেল এটা দিলাম, এখন দেখবেন যে বেড়ে গেছে, হ্যাঁ। তো এইভাবে করে এটা ধরেন 15 পিক্সেল দিই। আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে ফন্ট সাইজের সাথে একটা জিনিস আছে, সেটা হচ্ছে লাইন একটু লেগে গেছে, তো এটা নরমালি চাইতে কমে গেছে আর কি। তো আমরা এখানে ধরেন 20 পিক্সেল দিলাম, আপনার যতটুকু লাগে আমি কাজ দেখাচ্ছি, হ্যাঁ। তো ধরেন আপনার এখানে এমন এমন যে ধরেন 50 পিক্সেল লাগবে, তাহলে 50 পিক্সেল দিবেন, ঠিক আছে, এভাবে হবে। তাহলে লাইন হাইট জিনিসটা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে একটা লাইনের সাথে আরেকটা লাইনের মাঝখানে যে জায়গাটা, হ্যাঁ এটা পিক্সেল দিয়ে ইউজ করা যায়।
আবার এখানে 1 দিয়ে ইউজ করা যায়। 1 মানে কি জানেন? 1 মানে হচ্ছে এই যে ফন্ট সাইজ যত, 1 মানে হচ্ছে তত। আমরা যদি এখানে দিই ফন্ট সাইজ এখন কিন্তু 15 পিক্সেল, 1 মানে হচ্ছে কি 15 পিক্সেল। এটা এখন যদি আমি ফন্ট সাইজটা পাল্টাই দেখবেন যে এটা 20 পিক্সেল করে দিলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এই লেখাগুলো বড় হবে এর সাথে সাথে মাঝখানের যে লাইন হাইটটা আছে এটাও কিন্তু একটু বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা হয়তো বোঝা যাচ্ছে না তেমন, জিনিসটা বোঝা যাওয়ার জন্য এইভাবে আমরা দিই। ধরেন যে এটা 20 পিক্সেল আছে, এখন যদি 2 দিই তাহলে দেখবেন যে এটা এটা অনেক বেড়ে গেছে, ডাবল হয়ে গেছে এই জায়গাটা। অর্থাৎ এটা হচ্ছে 1 মানে হচ্ছে এখানে ফন্ট সাইজ যত তার মান, 2 মানে হচ্ছে ফন্ট সাইজের ডাবল, এটা 20 পিক্সেল মানে ডাবল 40 পিক্সেল। হ্যাঁ, এভাবে মানে এটার মাঝখানে হাইটটা এখন কিন্তু 40 পিক্সেল। তো এভাবে 4 3 দিলে এটা এভাবে ডাবল হবে, 20 পিক্সেল মানে 60 পিক্সেল হবে মাঝখানে লাইন হাইটটা। এভাবে ইউজ করতে পারি, অথবা সরাসরি আমি লাইন হাইটটা এভাবে ধরেন যে কি 20 পিক্সেল লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা লাইন হাইটটা বুঝেছি নরমালি। এবার আসেন আমি লেখাটাকে ছোট করি, ধরেন এতটুকু রাখলাম, এটা আছে। এখন আমরা একটা টেক্সট শেডু আছে, টেক্সট শেডু নামের একটা প্রপার্টি আছে, সেটার কাজ দেখবো। ধরেন টেক্সট টেক্সট শেডু, টেক্সট শেডু, এই টেক্সট শেডুটা 3টা মান আছে এখানে। ধরেন 3 পিক্সেল দিলাম একটা, এখন দেখবেন 3টা মান ইউজ হয়। একটা মান দিলে এটা কি হচ্ছে দেখেন, এখানে কালারটা সহ দিতে হবে। এখানে ধরেন যে ব্ল্যাক দি, লেখাটা যেহেতু আমাদের রেড আছে, 3টা মান একসাথে দিতে হবে। হ্যাঁ, 3 পিক্সেল। তাহলে এখানে দেখেন কি কি দিছি, টেক্সট শেডু 3 পিক্সেল 3 পিক্সেল ব্ল্যাক। এখানে এখন একটা জিনিস দেখতে পাবেন, এই যে একটা শেডু বের হয়েছে না, এখানে শেডুটা 3টা মানের, ব্ল্যাক তো বুঝতে পারতেছেন, ব্ল্যাক মানে হচ্ছে নিচের দিকে যে কালারটা, হ্যাঁ আরেকটা লেখার যে ইয়ে আসছে যে কালারটা, এটা হচ্ছে ধরেন এটা বাড়াই আমরা, এটা হচ্ছে এটা ধরেন 5 পিক্সেল দিলাম। এখন কি হবে দেখেন, এটা হচ্ছে ডানে সরবে, এটা তো বাড়বে। আমি ধরেন এটা 10 পিক্সেল দিলাম, টেক্সট শেডুটা দেখবেন যে এভাবে চলে যাচ্ছে। তার মানে আপনি প্রথম মান যেটা দিবেন সেই মানটা যত বাড়বে তত লেখাটা শেডুটা ডানে যাবে। হ্যাঁ, কমাইলে মাইনাসে যাবে। হ্যাঁ, তারপরে এটা চাইলে মানে বাম দিকে যাবে, এটা চাইলে আপনি একেবারে কি করতে পারেন, মাইনাস করতে পারেন। ধরেন যে -10, ঠিক আছে, এটা কিন্তু তখন উল্টা চলে যাবে। দেখছেন, এটা কিন্তু বাম দিকে চলে গেছে। তার মানে আমরা প্লাস মাইনাস করতে পারি। হ্যাঁ, প্লাস মানে নরমালি এটা প্লাস, এটা মানে হচ্ছে কি ডান দিকে যাবে, আর মাইনাস করলে সেটা বাম দিকে যাবে। এটা মান যত বাড়বে তত কিন্তু ডান দিকে চলে যাবে। আর এটা হচ্ছে কি উপর নিচ। আমি যদি এখন এটা 5 দিই দেখবেন যে এটা একটু নিচে নামবে। হ্যাঁ, ঠিক আছে, এটা নিচে নামবে। এটা চাইলে আমরা মাইনাস করতে পারি। তাহলে ধরেন এটা -5 দিলাম, -5, এখন দেখবেন যে এটা উপরের দিকে চলে যাচ্ছে। তাইলে আমরা এভাবে প্লাস মাইনাস করতে পারি। ঠিক আছে, 3টা মান আছে। এটা প্রথমটা হচ্ছে ডানে বামে, এটা হচ্ছে উপর নিচ, আর এটা হচ্ছে কালার। তাহলে আমরা এখানে আশা করি অনেকগুলো জিনিস দেখেছি। সবাই কি শুনতে পাচ্ছে ঠিকঠাক ভাবে? লাইভ চলতেছে? আচ্ছা, ঠিক আছে। মাঝখানে মনে হয় নেটের একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা দেখেছি, এই যে কি কি দেখেছি, আমরা কালার দেখেছি। আমি একটু জিনিসগুলো দেখি কি কি বলেছি। কালার, তারপরে হচ্ছে আপনার অ্যালাইনটা বলেছি, তারপর হচ্ছে ট্রান্সফর্ম বলেছি, ডেকোরেশন বলেছি, ইন্ডেন্ট ইন্ডেন্ট যেটা সেটা বলেছিলাম, লাইন স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, লাইন হাইট, ফন্ট সাইজ, ঠিক আছে। মোটামুটি আমরা এখন যেগুলো বলেছি যে প্রপার্টি গুলো, এগুলো ট্যাক্সের ক্ষেত্রে কাজ করে আর কি। হ্যাঁ, আমি একটু জাস্ট এগুলো আপনারা চাইলে নোট করে রাখতে পারেন। কালার দিয়েছি, ট্রান্সফর্ম দিয়েছি, অ্যালাইন দিয়েছি, ডেকোরেশন, টেক্সট টেক্সট ডেকোরেশন, এগুলো একটু নোট করে রাখতে পারেন আপনারা। ঠিক আছে, টেক্সট ডেকোরেশন ধরেন যে আমরা ওভারলাইন দিই, ওভারলাইন,
তারপরে আরেকটা জিনিস ট্রান্সফর্মটা আমরা এখানে লিখেছি। তারপরে আরেকটা জিনিস আছে, এগুলো জাস্ট নোট করে রাখবেন, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি আপনাদের জন্য। টেক্সট বেশ কিছু প্রপার্টি, তো টেক্সট ইন্ডেন্ট, ইন্ডেন্ট নিয়ে আমরা কাজ করেছি। ইন্ডেন্ট ধরেন যেখানে 5 পিক্সেল পিক্সেল ইউজ হবে। তারপরে আমরা লেটার স্পেসিং নিয়ে কাজ করেছি। লেটার স্পেসিং, লেটার স্পেসিং ধরেন যে 5 পিক্সেল ইউজ হবে। এরপরে হচ্ছে আমরা ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড স্পেসিংটা দেখেছি 5 পিক্সেল। তারপরে শ্যাডোটা অলরেডি এখানে আছে। ফন্ট সাইজ, কেউ কিছু বলতেছেন? লাইন, লাইন হাইট, লাইন হাইট, এটা লাইন স্পেসিং না, লাইন হাইট। হ্যাঁ, লেটারটা হবে লেটার স্পেসিং প্রপার্টি, যেটা একটা লেটার থেকে একটা লেটার দূরে যাবে। হ্যাঁ হ্যাঁ, লাইন হাইট এটাই যে আছে। তাহলে ওয়ার্ড স্পেসিং, এই দুটো স্পেসিং ইউজ হবে, লাইন হাইট লাইন স্পেসিং হবে না। অর্থাৎ এটা জিনিসটা হচ্ছে কি, একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডের এটা হবে ওয়ার্ড স্পেসিং, আর লেটারের সাথে সেটা লেটার স্পেসিং। বাট যখন প্যারাগ্রাফের মধ্যে উপর লাইনের সাথে নিচের লাইনের মাঝখানে জায়গা করব, তখন হবে লাইন হাইট। ঠিক আছে? আর এটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শ্যাডো। তারপর আছে ইন্ডেন্ট, ইন্ডেন্ট হচ্ছে কোনটা, ওই প্যারাগ্রাফের মধ্যে প্রথম মানে ওয়ার্ডটা একটু ডানে চলে যাবে। তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন, এটা হচ্ছে আন্ডারলাইন করা, মাঝ বরাবর কেটে দেওয়া, ঠিক আছে, ওভারলাইন করা, এগুলো। তারপরে ক্যাপিটাল আই, যে ট্রান্সফর্মের কাজ হচ্ছে যে, ট্রান্সফর্মের কাজ কোনগুলো, এগুলো হচ্ছে যে আপনার লেটারের প্রথম অক্ষর সবগুলো বড় হাতের হওয়া, বা পুরোটা মানে প্রত্যেকটা ওয়ার্ড বড় হাতের হওয়া, বা প্রত্যেকটা ওয়ার্ড ছোট হাতের হওয়া, এগুলো হচ্ছে ট্রান্সফর্ম। আর কালারটা বুঝতে পারতেছেন, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কথা বলেছিলাম। এটা এটা ধরেন রেড লিখে দিই। আচ্ছা, তাহলে তাহলে আপনারা এই জিনিসগুলো একটু নোট করে নেন, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে, একটু প্র্যাকটিস করবেন। আমরা অলরেডি কিন্তু 7টা ক্লাস সিএসএস এর করে ফেলেছি। আজকের ক্লাসে যারা যুক্ত আছেন, যারা যুক্ত আছেন তাদেরকে আবার বলছি, তারা যদি কেউ আমাকে পার্সোনালি নক না দিয়ে থাকেন, হ্যাঁ এখনো, এবং এইচটিএমএল সিএসএস ক্লাসগুলো শেষ করে থাকেন, তাহলে আমাকে অবশ্যই পার্সোনালি নক দিয়ে এটা বলবেন যে আপনি এইচটিএমএল এবং সিএসএস ক্লাস শেষ করেছেন, তাহলে আমি আপনাকে বুস্ট আপ ক্লাসে জয়েন করাবো। ঠিক আছে? সিএসএস এবং এইচটিএমএল যেগুলো কিন্তু এভাবে ওপেনলি করাচ্ছি, আমি কিন্তু বুস্ট আপটা ওপেনলি করাবো না সবাইকে। কারণটা হচ্ছে, সবাইকে একেবারে ছেড়ে দিলে এগুলো কোনো কাজে আসবে না, একজনের জন্য 10 জনের লস হবে। ঠিক আছে? সেজন্য আমরা বুস্ট আপ ক্লাসে একুরেটলি যারা ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছে তাদেরকে আমরা কি করাবো, অ্যাড করাবো। হ্যাঁ, এই জন্য কেউ যদি আমাকে নক না দিয়ে থাকেন, অবশ্যই নক দিবেন। আর মাঝখানে কেউ আসলে অবশ্যই পুরো ক্লাসটা দেখবেন, একটা ভিডিও লিঙ্কটা থাকবে গ্রুপে। ঠিক আছে? ফেসবুকে তো লাইভ আছেই, ইউটিউবেও থাকবে। ধন্যবাদ সবাইকে, ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, বলেন। কালার নিয়ে তো আমি একটা ভিডিও দিয়েছি না, কালার নিয়ে, শুধু কালার নিয়ে। হ্যাঁ, ওইটা একটু ভালো করে দেখবেন, আমি দেখাচ্ছি। শুধু কালার নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি। এভাবে আপনি অনেক সময় এতগুলো কালারের একসাথে ভিডিও পাবেন না। আমি যদি এটা আমাদের এটা কোথায়, আচ্ছা আচ্ছা, মনে রাখা বলতে জিনিসটা হচ্ছে কি, আপনি করতে করতে আপনার হবে যেটা, হ্যাঁ করতে করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি এখানে দেখাই, আমরা একটা জিনিস এভাবে বলেছি যে ধরেন যে এভাবে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করব, রাইট বাটন ক্লিক করে, তখন যে এখানে একটা কালার আছে দেখবেন যে এই যে রেড কালার আছে, এখানে ক্লিক করবেন। এখানে ধরেন ক্লিক করেন, কাজ করতেছে না, ঝামেলা করতেছে। হ্যাঁ, ধরেন যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়েছি না, রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্টে যাব, যাওয়ার পরে এখানে এভাবে ক্লিক করবেন। ঠিক আছে? এই ক্লিক করার পরে এখানে আপনি কালার ম্যাচ করতে পারবেন। এখান থেকে আপনি কালার কোনটা একেবারে আপনাকে মুখস্থ রাখতে হবে কথা নেই, ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে আপনি কি করবেন, এই যে এগুলো বারগুলো দিয়ে কালার আনবেন, ফার্স্টে কালার আনে, এখান থেকে আপনি কালার সিলেক্ট করবেন বিভিন্ন ধরনের। সিলেক্ট করার সাথে সাথে দেখবেন যে এই জায়গায় কি আছে, একটা টাইমটা কত, অলরেডি 10টা 35 হয়ে গেছে, আমি কিন্তু বেজ 8 এর ক্লাস নিব। আচ্ছা, এই যে এখান থেকে কালারটা কি করবেন, এভাবে কপি করে আপনি দিতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনি কালার ম্যাচ করবেন। আরেকটা বিষয় হচ্ছে,
কালার যখন আপনি কাজ করতে করতে কিছু কালারের কোড অটোমেটিকলি আপনার মুখস্থ হয়ে যাবে, এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই, ঠিক আছে? ওকে, আর কিছু বলার আছে? কারো কিছু বলার আছে? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ কালকে। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।